আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 এবং 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি করো না কেন, অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। দোয়া করি সবসময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমাদের আজকের ক্লাসটি তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, একটু চটপট কমেন্ট করবে যে ঠিকঠাক মতো আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। তোমাদের এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য দারুণ সুখবর, সেটি হলো যে ফিরোজ আল মামুন, অর্থাৎ আমার যে ফেসবুক আইডি, এখান থেকে কিন্তু আমরা এখন থেকে প্রতিদিন রাত 8টায় নিয়মিত আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ফ্রি ক্লাস নিব। সুতরাং আমাদের রুটিনটা দেওয়া আছে, যদি কেউ রুটিন না পেয়ে থাকো, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে কিন্তু তোমরা যুক্ত হতে পারো এবং রুটিন পুরো সপ্তাহ মাস ব্যাপী রুটিন কিন্তু পেয়ে যেতে পারো। সুতরাং তুমি যদি নিজেকে অন্যদের থেকে একটু এগিয়ে নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারো। আর যদি ফ্রি ক্লাস একটু ভালো লেগে থাকে, অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবে, বন্ধুদেরকে মেনশন দিবে। আসলে এই ধরনের ফ্রি জিনিস কিন্তু সবসময় আসলে পাওয়া যায় না। সুতরাং সময় থাকতে অবশ্যই কাজে লাগাবে। এবং আমি অনুরোধ করব, তোমাদের যারা পরিচিত বন্ধু মহল আছে প্রত্যেককে একটু জানিয়ে দাও আমাদের আজকের টপিক কিন্তু ওয়ার্ড এন্ড ফ্রেজ। আমরা ওয়ার্ড এন্ড ফ্রেজ এর উপর একটা দুর্দান্ত ক্লাস করব, এবং যেখানে আমরা ওয়ার্ড এন্ড ফ্রেজ এর কিন্তু বিস্তারিত রুলস ধরে ধরে কিন্তু আজকে করব, একটা রুলস ধরে ধরে করব। ওয়ার্ড এন্ড ফ্রেজ এর যে গুরুত্বপূর্ণ যে রুলস গুলো আছে সেগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। সুতরাং বুঝতেই পারছো যে আজকের ক্লাসটি তোমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, কতটা ইফেক্টিভ, শুধু ক্লাস করলে বুঝতে পারবে। সুতরাং তুমি যদি অনেক অনেক বেশি ব্যস্ত থাকো, তাহলে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, তাহলে যে কোনো সময় ক্লাসটি করতে পারবে। আমরা মাত্র 1 মিনিট সময় নিব। তোমাদের এই 1 মিনিট সময়ের মধ্যে আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে লিঙ্কটা পাঠিয়ে দিব, এবং পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং কমেন্ট করো যে আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। অর্ডার ফ্রেজের উপর কিন্তু আজকে কিন্তু দুর্দান্ত একটি ক্লাস হবে। সুতরাং আজকের ক্লাসটি অবশ্যই কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। আজকের এই ক্লাসটি কোনোভাবেই মিস করা যাবে না। সুতরাং আচ্ছা, শুরু করব। সাউন্ড ঠিকঠাক আছে কিনা অবশ্যই বলতে হবে একটু, যে দেখো, ওয়ার্ড এন্ড ফ্রেজটি সব থেকে এইচএসসি যে 12টা গ্রামার আছে সেই 12টা গ্রামারের মধ্যে সব থেকে কিন্তু সহজ এবং ইজি গ্রামার হলো ওয়ার্ড এন্ড ফ্রেজ। সুতরাং এই গ্রামারে অনেকেই তোমরা আসো, এখনো পর্যন্ত কিন্তু তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট নাই। সেজন্য তোমাদের এই টপিকটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে হবে। আমরা যদি একটু পরীক্ষায় কিভাবে আসে সেই ব্যাপারে একটু দেখিয়ে দিই যে তোমার পরীক্ষায় আসলে কিভাবে ওয়ার্ড এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন হয়,
সেটা একটু দেখাবো, তারপরে আমরা এটা শুরু করব, এই টপিকটা নিয়ে আলোচনা শুরু করব। দেখো, প্রথমত পরীক্ষাতে যেভাবে প্রশ্ন আসে এটা হচ্ছে যে ঢাকা বোর্ড 2024 এর প্রশ্ন। দেখো যে বক্সে এইভাবে দেওয়া থাকবে, বিভিন্ন ফ্রেজ দেওয়া থাকবে, হোয়াট ইফ, অ্যাজ ইফ, উড রেদার, অ্যাজ সুন অ্যাজ, হোয়াট ইজ ইট লাইক, ক্যান বেটার, লেট অ্যালোন, হ্যাভ টু, ওয়াজ বর্ন, হোয়াট ইজ ইট লাইক। এটা ঢাকা বোর্ড 2024 এর প্রশ্ন। নিচে এভাবে গ্যাপ দেওয়া থাকবে, আমাদের কিন্তু এই গ্যাপ গুলোতে উপরে যে ফ্রেজ গুলো আছে সেই ফ্রেজ গুলো কিন্তু আমাদের বসাতে হবে। এটা হচ্ছে মূলত এভাবে প্রশ্নগুলো দেওয়া থাকে। এবং এই যে প্রত্যেকটা যে ফ্রেজ দেওয়া আছে এই ফ্রেজ গুলোর কিন্তু, এই ওয়ার্ড ফ্রেজ গুলোর একটা রুলস অনুযায়ী বসে, একটা নিয়ম মেনটেন করে বসে। সুতরাং আমরা যে রুলসটা মেনটেন করে, যে নিয়মটা ফলো করতে হয়, সেই নিয়মটা কিন্তু আমরা আজকে ফলো করবো এবং ফলো করে সম্পূর্ণ প্রত্যেকটা রুলস কিন্তু আমরা শেষ করব। সুতরাং তোমাকে ধৈর্য ধরে আজকে আমাদের ক্লাসটা করতে হবে। তুমি যদি ধৈর্য ধরে আজকে আমাদের ক্লাসটা করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি এখান থেকে অনেক বেশি উপকৃত হবে। তাহলে দেখা যাক আমাদের আজকের যে পাঁচটি বি বর্ণ, এই বি বর্ণ আসলে বি বর্ণ দ্বারা কি বোঝায়। যদি কখনো আমরা উপরের বক্সে এরকম বি বর্ণ দেখি, বি বর্ণ দ্বারা কিন্তু, এই বি দ্বারা কিন্তু এম, ইজ, আর, অথবা অজ অথবা ওয়্যার বোঝায়। কিন্তু সেক্ষেত্রে আমাদের বি বর্ণ দ্বারা জন্মগ্রহণ করা বোঝায়, সেক্ষেত্রে জন্মের কোনো সাল অথবা কোনো স্থান যদি উল্লেখ থাকে, সাধারণত এই বি বর্ণ দ্বারা কোনো সালের কথা উল্লেখ থাকে অথবা স্থানের কথা উল্লেখ থাকে। স্থানের কথা, এখন জন্মের কথা বলা থাকে। যদি জন্মের কথা বলা থাকে তাহলে কিন্তু নর্মালি জন্মের কথা আসলে বর্তমানের কথা বলা থাকে না, অতীতের কথা বলা থাকে, অতীতে কোনো স্থানে জন্মগ্রহণ করছে অথবা কোনো একটা সালের কথা বলা থাকে। এখন যেহেতু সালের কথা বলা থাকে, তো জন্ম যে প্রশ্নগুলো তোমাদের স্বাভাবিকভাবে আসে, যেহেতু অতীতের কথা বলা থাকে, তাহলে এগুলো হওয়ার সুযোগ নাই, হয় অজ হবে অথবা হয় হবে। এখন অজ হবে না হয় হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাধারণত এইচএসসি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেক্ষেত্রে একজন একটা সিঙ্গুলার সাবজেক্টের কথা উল্লেখ থাকে, জন্মের কথা থাকলে একটা ব্যক্তির কথা উল্লেখ থাকে, অথবা স্থানের কথা উল্লেখ থাকলে একজন ব্যক্তির কথা উল্লেখ থাকে। সেক্ষেত্রে ওয়্যার হওয়ার সুযোগ নাই। তার মানে বি বর্ণ থাকলে সরাসরি আমাদের অ্যান্সারে কি হবে, অসবর্ন। আবার অনেক সময় অপশনে কিন্তু অসবর্ন সরাসরি দেওয়া থাকে। সেক্ষেত্রে আমরা কি বললাম, যে কোনো জন্মগ্রহণ অথবা জন্মের সাল অথবা স্থানের কথা উল্লেখ থাকলে কিন্তু আমাদের অসবর্ন বসাতে হবে। সেক্ষেত্রে মাই ফাদার, আমার বাবা, ড্যাশ ইন 1952, তাহলে কি হবে এখানে, অসবর্ন হবে, অসবর্ন হবে। আশা করি এই এইটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কোনো দরকার নাই। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। তোমরা যারা আমাদের ক্লাসটি কোর্স, নিয়মিত ক্লাসটি কোর্স, অবশ্যই অবশ্যই আমি বলবো একটু টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবে, যাতে করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সকলে দেখার সুযোগ পায় এবং তুমিও পরবর্তীতে এই ক্লাসটি করার সুযোগ পেয়ে থাকো। এর পরবর্তীতে দেখো হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাভ টু আসলে ফ্রেজ তোমাদের পরীক্ষাতে এটা ব্যবহার থাকে না। তাহলে আমাদের কি হ্যাভ টু এবং হ্যাজ টু, হ্যাভ টু এবং হ্যাজ টু, এটার পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাভ টু এবং হ্যাজ টু এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এর বাংলা অর্থ এমন বোঝায় যে কোনো কিছু বাধ্যবাধকতা, অর্থাৎ কোনো কিছু অবশ্যই করতে হবে, কোনো কিছু করতে আমরা বাধ্য, কোনো কিছু বাধ্যবাধকতা বোঝালে, কোনো কিছু অবশ্যই করতে হবে বোঝালে সেক্ষেত্রে কিন্তু হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং এদের স্ট্রাকচারটা এমন থাকে যে সাবজেক্টের পরে হ্যাভ টু অথবা হ্যাজ টু এবং এদের পরে ভার্বের ভি অন, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের ভি অন এর মাঝখানে, সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের মাঝখানে কিন্তু হ্যাভ টু হ্যাজ টু বসে। এবং হ্যাভ কোথায় বসে আমরা কিন্তু জানি যে সাবজেক্ট যদি আয়ের পরে এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসে, আর হ্যাজ টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু, বাদ বাকি ক্ষেত্রে হ্যাভ টু। তাহলে উই ড্যাশ লিভ ইন দ্য সোসাইটি, আমরা সমাজে বসবাস করতে কি বাধ্য না, বাধ্য না, অবশ্যই আমরা কিন্তু সমাজে বসবাস করতে বাধ্য। আচ্ছা, আমরা চাইলেই কি সমাজ থেকে আমরা দূরে কোথাও গিয়ে বসবাস করতে পারি? না, চাইলেই কিন্তু সমাজ থেকে দূরে বসবাস করতে পারি না। তাহলে অবশ্যই আমরা সমাজে বসবাস করতে বাধ্য। এক্ষেত্রে উই প্লুরাল সাবজেক্ট, এজন্য কিন্তু উই এখানে হ্যাজ টু না হয়ে এখানে we have to live in the society, আমরা সমাজে বসবাস করতে বাধ্য, আমরা সমাজে বসবাস করতে কি বাধ্য। তাহলে আমি বলবো যে
আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের ক্লাসটি নিয়মিত দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার দিয়ে রাখবে, অবশ্যই শেয়ার দিয়ে রাখবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের রোল নাম্বার 3 তে যেটা আছে হ্যাড বেটার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাড বেটার এটার বাংলা অর্থটা আমাদের জানতে হবে। হ্যাড বেটার দ্বারা কিন্তু বরং ভালো বোঝায়, অর্থাৎ কোনো কিছুতে সাধারণত হ্যাড বেটার দ্বারা কিন্তু ভবিষ্যতের কোনো কিছু নির্দেশ করা হয়, ফিউচার টেন্স নির্দেশ করা হয়, ভবিষ্যতের কোনো কিছু বরং ভালো, অর্থাৎ এটা দ্বারা সাধারণত উপদেশ দেওয়া বোঝায়। কি বোঝায়? উপদেশ দেওয়া। এটা দ্বারা কিন্তু উপদেশ দেওয়া বোঝায়। উপদেশ দেওয়া, কি দেওয়া? উপদেশ দেওয়া। এটা দ্বারা উপদেশ দেওয়া বোঝায়। তাহলে এটা পরে সবসময় যে ভার্বটা বসে সেই ভার্বের বেস ফর্ম বসে, এবং এটার স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম থাকে। তাহলে ইট ইজ রেইনিং, এটা কি হচ্ছে? ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। ইউ ড্যাশ ক্যারি অ্যান আমব্রেলা, তোমার বরং ভালো তোমার একটা ছাতা নিয়ে যাও। অর্থাৎ তুমি বাইরে যাচ্ছ, বাইরে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমার মা তোমাকে বলছে যে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তুমি যদি বাইরে যেতে চাও তাহলে অবশ্যই তোমার উচিত, তোমার বরং ভালো একটা ছাতা নিয়ে যাওয়া। সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাকে উপদেশ দেওয়ার মতো বোঝাচ্ছে, বরং ভালো তুমি ছাতা নিয়ে যাও, না হলে তুমি কি বৃষ্টিতে ভিজে একদম কি কাক ভিজা হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার। থ্যাংক ইউ। নিপা আক্তার সাবেরা ভাইয়া, জি ভাইয়া, কেমন আছো তুমি? বিনোদিনী, তন্নি অধিকারী, পাপড়ি রয়, অ্যাঞ্জেল মিষ্টি ক্লাসে জয়েন করেন না কেন আপনারা? আচ্ছা আচ্ছা, তন্নি অধিকারী, পাপড়ি রয়, অ্যাঞ্জেল মিষ্টি ক্লাসে জয়েন করেন না কেন আপনারা? ওদেরকে আপনি একটা পোক পোক দিয়ে দেন, একটা খোসা দিয়ে দেন, ঠিক আছে, যে তোমরা কেন ক্লাসে জয়েন করছো না। বিনোদিনী, আচ্ছা, তাহলে আশা করি আমরা এই টপিকটা আমরা কিন্তু আজকে ওয়ার্ড এন্ড ফ্রেজ এর এ টু জেড সবই কমপ্লিট করে ফেলবো। বিনোদিনী, তোমার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ক্লাসটি একটু শেয়ার দিয়ে রাখো, যাতে করে তোমার টাইমলাইনে থাকে এবং তোমার টাইমলাইনে যত তোমার বন্ধু বান্ধব আছে প্রত্যেকে দেখতে পারে। তোমার টাইমলাইনে যত বন্ধু বান্ধব আছে প্রত্যেকে দেখতে পারে। নিপা আক্তার সাবিনা, কেমন আছো তুমি? আর পড়াশোনা কেমন চলছে অবশ্যই জানাবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যেটা আছে অসম্ভব চমৎকার একটা রুলস, মজার একটা রুলস, লেট অ্যালোন। লেট অ্যালোন এটার বাংলা অর্থ আসলে কি বোঝায়? এটা দ্বারা কিন্তু একটা অবাস্তব বা অসম্ভব কোন অবাস্তব বা অসম্ভব কোন কল্পনা, অথবা অবাস্তব বা অসম্ভব কোন কিছু এমন কিছু বোঝাবে যেখানে আমরা যে ভাবা যায় না। বাংলা তেমনটা বোঝায় যে ভাবা যায় না, অবাস্তব বা অসম্ভব কোনো কিছু যখন বোঝায় তখন কিন্তু লেট অ্যালোন হয়। এবং এর স্ট্রাকচারটা এমন, একটু মনে রাখতে হবে, লেট অ্যালোনের আগের অংশ সাধারণত আগে ছোট কিছু বসে, ছোট কিছু বসবে, এবং এদের পরে সাধারণত বড় কিছু বসে, এবং এদের আগে না বোধক যে বাক্যটা হবে না বোধক, এদের পরে যে বাক্যটা হবে সেটা হ্যাঁ বোধক। এটা সাধারণত কোনো রুলস এর ভিতরে না, সাধারণত এটা আমরা এভাবে লিখছি কেন, কোনো বইয়ে আসলে এভাবে লেখা থাকে না। আমরা সহজে বোঝার জন্য, একটু সহজে একটা কঠিন জিনিসকে সহজ করার জন্য আসলে এত এইভাবে আমাদের লেখা, যে এটা ভাবা যায় না বা অবাস্তব বা অসম্ভব কল্পনা বোঝাবে। এদের আগে ছোট কিছু, এদের পরে বড় কিছু, এদের আগে না বোধক বাক্য পরে না বোধক বাক্য। যেমন আমরা যদি বলি যে আহ বিনোদিনী সে একটা কলম কিনতে পারে না, সেটা হেলিকপ্টার কিনে ফেলছে। দেখো, যে বিনোদিনী একটা কলম কিনতে পারে না, সেটা হেলিকপ্টার কিনে ফেলছে। মামুন স্যার সাইকেল চালাতে পারে না, সে প্লেন চালাতে বেড়াচ্ছে। এই যে সাইকেল চালাতে পারে না, প্লেন চালানো পারে না, কি সাইকেল ছোট কিছু, প্লেন চালানো বড় কিছু, এবং প্রথমে না বলো পরে হ্যাঁ বলো।
তাহলে এটা আমরা বলার চেষ্টা করেছি, প্রথমে ছোট কিছু পরে বড় কিছু, প্রথমে না হতো পরে হ্যাঁ হতো। দেখো যে হি ক্যান নট সুইম এ কিলোমিটার, সে 1 কিলোমিটার সাঁতার কাটতে পারে না, 1 কিলোমিটার ড্যাশ 10 কিলোমিটার, তাহলে এটা কিন্তু একটু অসম্ভবই বোঝাচ্ছে। অর্থাৎ একটা মানুষ 1 কিলোমিটার হাঁটতে পারে না, একটা মানুষ 1 কিলোমিটার কি করতে পারে না, সাঁতার কাটতে পারে না, সে কয় কিলোমিটার সাঁতার কাটবে? 10 কিলোমিটার, তাই না? তাহলে অবশ্যই অবশ্যই অবাস্তব, অবশ্যই অবশ্যই অবাস্তব। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এখানে আমাদের কি হবে এরপরে, হোয়াট ইফ, চমৎকার একটা রুলস, এবং পরীক্ষাতে কিন্তু প্রায় এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, এবং আমরা কিন্তু অনেক সময় কিন্তু এটা কিন্তু ভুল করে থাকি। দেখো হোয়াট ইফ, এটা আমরা কিন্তু আসলে সহজেই বোঝার জন্য আমরা একটু আমাদের মতো করে, নিজেদের মতো করে কিন্তু রুলসগুলোকে সাজিয়েছি এবং আমাদের মতো করে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে তোমরা অনেক সহজে এই জিনিসটাকে আত্মস্থ করতে পারো এবং খুব সহজে পরীক্ষায় কিন্তু অ্যান্সার করে আসতে পারো। হোয়াট ইফ সাধারণত ওয়ার্ড ফ্রেজের ক্ষেত্রে কিন্তু বাক্যের শুরুতে বসে, এবং হোয়াট ইফ এর পরে স্ট্রাকচারটা হচ্ছে এদের পরে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এবং শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। এবং হোয়াট ইফ এর যে বাংলা অর্থটা সেটা কিন্তু এমন বোঝায় যে কেমন হবে যদি, অর্থাৎ একটা প্রশ্ন করা হয় যে কেমন হবে, আমি এই কাজটা করলে কেমন হবে, একটা কনফিউশন কনফিউশন ভাব যে কেমন হবে, আমি যদি এখন যদি এইচএসসি পরীক্ষায় ফেল করি কেমন হবে, আমি যদি রাতের খাবার যদি একটু সকাল সকাল খেয়ে নিই তাহলে কেমন হবে, সে কেমন হবে বলো তো? আমরা এরকম অনেক সময় জিজ্ঞেস করি না? আচ্ছা আমি যদি পরীক্ষার এর প্রশ্নটা না লিখি তাহলে কেমন হবে তুমি বলো তো? আমরা অনেক সময় সব থেকে বেশি এই প্রশ্নটা যেটা করি যে আচ্ছা আমি আমার ভাইয়ের বিয়েতে যাব, ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য আমি যদি এই ড্রেসটা পরি তাহলে এই ড্রেসটা পরলে কেমন হবে, তুমি আমাকে একটু বলো। তো এইটা হচ্ছে যে যে কেমন হবে, হোয়াট ইফ, কেমন হবে। তাহলে এবং হোয়াট ইফ সেটা বাক্যের শুরুতে বসে, এদের পরে সাবজেক্ট বসে, এবং এদের পরে কি বসে, ভার্ব বসে। তাহলে বাংলার অর্থ কি বললাম? কেমন হবে যদি ড্যাশ ইউ ডু নট পাস দ্য এক্সাম, তাহলে আমরা এখানে কি লিখবো? হোয়াট ইফ, হোয়াট ইফ ইউ ডু নট পাস দ্য এক্সাম, কেমন হবে যদি তুমি পরীক্ষায় পাস না করো। কেমন হবে বলো? পরীক্ষায় যদি পাস না করো কেমন হবে? পরীক্ষায় পাস না করলে হবে? অবশ্যই ভালো কিছু হবে না, পরীক্ষায় পাস না করলে যেটা হবার সেটাই হবে। তাহলে চটপট করে একটু রেসপন্স করতে হবে যে না আমরা আসি এখনো বিনোদিনী, বন্ধুদেরকে এখনো কিন্তু মেনশন করো নাই, অবশ্যই বন্ধুদেরকে মেনশন করতে হবে এবং শেয়ার দিয়ে রাখতে হবে। আশা করি এই রুলসটাও তোমরা বুঝতে পেরেছো। খুবই কমন একটা রুলস, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা রুলস, যেখান থেকে প্রায় পরীক্ষাতে আসে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এর বাংলা অর্থ কিন্তু যেন, এরা বাক্যের মাঝে বসে এবং এদের আগের যে স্ট্রাকচারটা, প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় পরে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় এরপরে, এবং প্রথমে যদি এখানে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এবং প্রথমে পাস্ট ইনডিফিনাইট টেন্স পরে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি এই জিনিসটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো, এখানে না বোঝার কোনো কিছু নাই। যেমন হি টকস, সে কথা বলে, হি নিউ এভরিথিং, যেন সে সবই জানে, তাহলে আমাদের বক্সে অ্যাজিভ থাকলে অ্যাজিভ, একদম সেম ভাবে হি বিহেভড, দেয়ার শি হ্যাড নোন এভরিথিং, তাহলে কমেন্ট করতে হবে হি বিহেভড পাস্ট টেন্স পরে পাস্ট পারফেক্ট টেন্স। আমার মনে হয় বিনোদিনী স্যার শেয়ার করছি তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক শুভকামনা বিনোদিনী। হোয়াট ইজ ইট, হোয়াট ইজ টর্টল লাইক, এটা কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। যখন হোয়াট ইজ টর্টল লাইক দেখবো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই যে গ্যাপটা থাকবে সেখানে কিন্তু বাক্যের দুটা গ্যাপ থাকবে, এবং আমাদের মনে রাখতে হবে এটার অর্থটা কি, এবং শেষে কিন্তু ওই বাক্যের সে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সাধারণত কারোর মনের অবস্থা, কোন জায়গার অবস্থা, কোন অঞ্চলের আবহাওয়ার অবস্থা, কারোর সার্বিক অবস্থা, অথবা কারোর মনের অবস্থা, কারণ কেউ পরীক্ষা দিয়ে আসলো তার পরীক্ষা কেমন হলো, এই ধরনের অবস্থা জানার জন্য
আমরা যেটা দিয়ে প্রশ্ন করি সেটা হোয়াট ইজ লাইক, অর্থাৎ কেউ পরীক্ষা দিয়ে আসছে আর তোমার পরীক্ষা কেমন হলো, পরীক্ষার অবস্থা কেমন, অথবা রেজাল্ট দিয়েছে, রেজাল্ট জানার জন্য আচ্ছা রেজাল্ট কেমন হলো, রেজাল্টের অবস্থা কেমন। অথবা আমরা যদি বলি যে কোনো অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমরা ফোন দিচ্ছি, আমরা ট্যুরে যাবো, আমরা কক্সবাজার ট্যুরে যাবো, কক্সবাজারে একটা বন্ধু আছে, বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা কক্সবাজারের অবস্থা এখন কেমন, কক্সবাজারের ওয়েদার কেমন, সেন্ট মার্টিন যাবো, সেন্ট মার্টিনে একটা বন্ধু আছে, সেন্ট মার্টিনের অবস্থা আমরা জিজ্ঞাসা করলাম আচ্ছা সেন্ট মার্টিনের ওয়েদার এখন কেমন, অবস্থা কেমন। অর্থাৎ কোন একটা স্থানের অবস্থা, কোন কারোর মনের অবস্থা, কারোর শারীরিক অবস্থা। তোমার বন্ধুর বাবা অনেক অসুস্থ, বন্ধুর বাবাকে বাবার অবস্থা, শারীরিক অবস্থা খোঁজ খবর নেওয়ার জন্য বন্ধুকে ফোন দিয়েছো, বন্ধুকে বলছো যে আচ্ছা আঙ্কেলের অবস্থা এখন কেমন, আঙ্কেলের শারীরিক অবস্থা এখন কেমন আছে, সেক্ষেত্রে কিন্তু হোয়াট ইজ লাইক বসে। তাহলে ড্যাশ দা ওয়েদার, তাহলে হোয়াট ইজ দা ওয়েদার লাইক, হোয়াট ইজ দা ওয়েদার লাইক। এখন আবহাওয়ার অবস্থা কেমন, হোয়াট ইজ দা ওয়েদার লাইক, তাহলে আবহাওয়ার অবস্থা এখন কেমন। আশা করি এটা কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছো। সেক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক এটাও কিন্তু একই অর্থে বসে। হোয়াট ডাজ লুক লাইক কারো অবস্থা, কারো শারীরিক অবস্থা, কোনো বিষয়ের আবহাওয়ার অবস্থা। এবং হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে আরেকটু অ্যাড করতে হবে, অর্থাৎ আমরা কোনো কিছু কল্পনায় কোনো কিছু থাকলে, যেমন আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে ভূত দেখতে কেমন, এটা অনেকটা কোনো কিছুর কল্পনাতেও যদি থাকে, কল্পনাতে বোঝায় যে কোনো কিছু জানতে চাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আসলে কেমন, এটা কেমন, হাতি দেখতে কেমন, ভূত দেখতে কেমন, মানুষটা কেমন, এই যে কোনো কিছু জানতে চাওয়ার ক্ষেত্রে কিন্তু হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হয়। যে আমরা যদি বলি যে একটা মেয়ে দেখতে গেছি, ধরেন যে আমরা নীরবের জন্য, তার বিয়ের জন্য একটা মেয়ে দেখতে গেলাম, এবং মেয়ে দেখতে গেলে বাড়িতে আসছি, তখন সবাই বলছে আচ্ছা মেয়েটা কেমন ছিল, মেয়েটা দেখতে কেমন। এই যে দেখতে কেমন সেটার ক্ষেত্রেও কিন্তু হোয়াট ডাজ লুক লাইক হয়। তাহলে এখানে হোয়াট ডাজ দা ওয়েদার, হোয়াট ডাজ দা ম্যান লুক লাইক। আমাদের কিন্তু ম্যাক্সিমাম যে গুরুত্বপূর্ণ যে রুলস গুলো ছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা করে ফেলেছি। সেক্ষেত্রে আমরা একটু দেখবো যে আমরা যে বিগত সালে যে এটা আছে, প্রশ্নটা আছে, সেটার একটু দেখবো যে আমাদের ম্যাক্সিমাম রুলস গুলো এখান থেকে ঢাকা 2024 যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম এই রুলস এর থেকে আসছে। অর্থাৎ হোয়াট ইজ প্যাসিভ, উড যেটা আমরা করি না এটা করে দিব, হ্যাড বেটার করছি, গেট করছি, হ্যাভ টু করছি, ওয়াজ বন করছি, হোয়াট ডাজ লুক লাইক। তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম রুলস কিন্তু করে ফেলেছি। যদি উড ট্রেজার বলি, এই বাক্যে কিন্তু একটা ধ্যান থাকে, একটা থেকে আরেকটাকে প্রাধান্য দেওয়া অর্থে বসে, একটা থেকে আরেকটাকে গুরুত্ব দেওয়া অর্থে বসে, এবং সবসময় কিন্তু উডটা কিন্তু সাবজেক্টের পরে বসে। অবশ্যই অবশ্যই মোটামুটি আমি তোমাদের কিন্তু যে গুরুত্বপূর্ণ রুলস গুলো ছিল সেগুলো কিন্তু করে ফেলেছি, এবং এইগুলোর উপর কিন্তু আমরা যে বিগত সালের যে কোশ্চেন সলভ সেই ক্লাসগুলো কিন্তু দিব। সুতরাং আমাদের সঙ্গে তোমাদের একটু যুক্ত থাকতে হবে, একটু নিয়মিত, শুধুমাত্র এই টু জেড সব ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের রেকর্ডেড ভিডিও আছে, পরিপূর্ণ কোশ্চেন সলভ সহ, সকল বোর্ডের কোশ্চেন সলভ সহ, সেগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং যেটা করতে হবে যে আমাদের ক্লাসগুলো শেয়ার দিয়ে রাখতে হবে, এবং ফ্রি ক্লাসগুলো নিয়মিত করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে হবে, এবং আমাদের যে ফেসবুক গ্রুপে দেওয়া আছে সেই গ্রুপে থাকতে পারো। এবং সব শেষে আমরা যে যেখান থেকে ক্লাস হচ্ছে ক্লাসের সকল তথ্য আপডেট নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ফলো দিয়ে থাকো, ফলো দিয়ে রাখো, ফলো দিয়ে পাশে থেকো। সকলের জন্য শুভকামনা, সকলে দোয়া করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।